নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ খবর নিয়ে উপস্থিত হয়েছি একদম সরাসরি, কিন্তু এবার চন্দ্রবাবু নাইডু তিনি একদম বিদ্রোহ ঘোষণা করলেন এনডিএ সরকারের একজন অন্যতম জোট সঙ্গী, এবং যে চন্দ্রবাবু নাইডুর সাহায্য ছাড়া মোদি 3.0 সরকারটাই তৈরি হতো না, সেই চন্দ্রবাবু নাইডু এবার কিন্তু একদম নির্বাচন কমিশনকে উদ্দেশ্য করে চিঠি লিখলেন, এবং যে চিঠিটা কিন্তু রীতিমতন এনডিএ গভর্নমেন্টের মধ্যে একটা জল্পনা উস্কে দিয়েছে যে চন্দ্রবাবু নাইডু এই ধরনের চিঠি লেখা, সেটা কি কোথাও গিয়ে এনডিএ সরকারের বিরোধিতা করলেন চন্দ্রবাবু নাইডু? কেন চন্দ্রবাবু নাইডু এই কাজ করলেন? তার কারণ এই মুহূর্তে কিন্তু অন্ধ্রপ্রদেশে এসআইআর যেতে চলেছে নির্বাচন কমিশনের তরফ থেকে, অর্থাৎ বিহারে যে এসআইআর, যে নতুনভাবে ভোটার লিস্টের তালিকায় নাম তোলার যে প্রক্রিয়া চলছে, সেই প্রক্রিয়াটা কিন্তু এবার শুরু হবে অন্ধ্রপ্রদেশে, এবং তার আগেই কিন্তু মুসলিম ভোট ব্যাংক, সংখ্যালঘু ভোট ব্যাংক, সেটা কিন্তু চন্দ্রবাবু নাইডুর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভোট ব্যাংক, এবং সেটাকে কোথাও গিয়ে রক্ষা করতে গেলে এই এসআইআরটাকে কিন্তু কোনোভাবেই ঢুকতে দেওয়া বা প্রবেশ করানো চলবে না চন্দ্রবাবু নাইডুর অন্ধ্রপ্রদেশে, এবং সেটা নিয়েই কিন্তু একদম সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন চন্দ্রবাবু নাইডু, অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী, এবং সেই নিয়েই আজকের বিস্তারিত রিপোর্ট। এবং এই ঘটনার পরেই কিন্তু আমরা যেটা দেখলাম, আগামী 20শে জুলাই একদম প্রধানমন্ত্রী সর্বদলীয় একটি বৈঠক ডাকলেন। মূলত এই সর্বদলীয় বৈঠকের মানেটা আপনারা অবশ্যই জানেন, যার মধ্যে কিন্তু এনডিএ যে জোট সঙ্গী তাদেরকে বিশেষ করে থাকতে উপস্থিত বললেন, এবং এই মুহূর্তে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে আমরা তাকিয়ে আছি 21শে জুলাই থেকে যে বাদল অধিবেশন শুরু হবে, সেইখানে মোদি এবং অমিত শাহকে বিভিন্ন ইস্যুতে, ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল সংক্রান্ত ইস্যু থেকে, পেহেলগাম অ্যাটাক ইস্যু থেকে, এই নির্বাচন কমিশনের যে নতুন এসআইআর, সেই সমস্ত ইস্যুতে বিদ্ধ হতে হবে। সেই সমস্ত নিয়ে আজকের এই প্রতিবেদন শেষ অবধি দেখুন অবশ্যই। তার আগে অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। রাষ্ট্রীয় খবর আপনারা জানেন যে এই মুহূর্তে কিন্তু বিহারে যে এসআইআরটা এসেছে, অর্থাৎ স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, যে একটা নতুন ফরমান জারি হয়েছে, যে নতুন একটা সার্কুলার জারি হয়েছে, সেটার বিরুদ্ধে কিন্তু আইএনডিআইএ জোটের বিভিন্ন নেতা নেতৃত্বরা, মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে কেরালের সিপিএম কিংবা কংগ্রেসের নেতৃত্বে কিন্তু একদম সরাসরি অভিষেক মানু সিংভি এবং কপিল সিব্বলের নেতৃত্বে সুপ্রিম কোর্টে পর্যন্ত কেসটা উঠেছে, এবং সুপ্রিম কোর্ট একদম কিন্তু সরাসরি অ্যাডভাইস দিয়েছে নির্বাচন কমিশনকে, যাতে আধার কার্ড, ভোটার কার্ড এবং তার সঙ্গে রেশন কার্ড, এই তিনটেকেই মান্যতা দেওয়া হয় ভোটার তালিকায় নাম তোলার ক্ষেত্রে। এবং তার পরবর্তীতেও এই সামগ্রিক বিষয়টা বিহারে যেভাবে হচ্ছে, এক মাসের মধ্যে যেভাবে একটা হঠাৎ করে নতুন এসআইআর, তাতে নতুনভাবে নাম তালিকাভুক্ত করা, ভোটার তালিকায়, ভোটার লিস্টে নতুন ব্যক্তিদের নাম তোলার ব্যাপারটা যেভাবে হচ্ছে একদম হটকারিতার মাধ্যমে, সেটা কিন্তু কোনোভাবেই ভালো চোখে দেখছেন না একদম আইএনডিআইএ জোটের যারা বিভিন্ন দলগুলো রয়েছে। কিন্তু এবার যে ঘটনাটা ঘটলো, ঠিক যেমনভাবে বিহারের জেডিইউ দল, অর্থাৎ নীতিশ কুমারের যে দল, তারা যেভাবে একদম বিরোধিতা করেছিল এই এসআইআর এর, ঠিক তেমনভাবেই কিন্তু এবার অন্ধ্রপ্রদেশের একদম চন্দ্রবাবু নাইডু সরাসরি বিরোধিতা করলেন, কিংবা তিনি প্রেসে স্টেটমেন্ট দিলেন, সেসবের মধ্যেই তিনি গেলেন না। তিনি একদম সরাসরি একটি চিঠি লিখলেন, অফিসিয়াল চিঠি লিখলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ভারতের নির্বাচন কমিশনকে, অর্থাৎ জ্ঞানেশ কুমারকে, এবং সেই চিঠিতে তিনি সরাসরি কিন্তু বললেন যে এই এসআইআর যেটা একদম সরাসরি বিহারে কার্যকর হচ্ছে, সেটা কিন্তু একদম অন্ধ্রপ্রদেশে করা যাবে না, কারণ এই পদ্ধতিতে যেভাবে এসআইআরটা একদম ফলো আপ করা হচ্ছে, বিএলওরা যেভাবে ভারতের কে নাগরিক এবং কে নাগরিক নয় সেই বিষয়টাকে তারা তাদের মানদণ্ডে মাপছেন, সেটা কিন্তু কোনোভাবেই সাংবিধানিক হচ্ছে না। এবং যে কথাটা কিন্তু একদম সুপ্রিম কোর্টের একদম দুই বিচারপতি জয়মাল্য বাগচি এবং সুধাংশু দুলিয়া, এই দুজনেই কিন্তু বলেছিলেন যে কে নাগরিক ভারতের, কে নাগরিক নয়, এইটা দেখার দায়িত্ব কিন্তু ভারতের নির্বাচন কমিশনের নয়। ভারতের নির্বাচন কমিশন যে এসআইআর দিয়েছে, তার পরিপ্রেক্ষিতে তারা শুধুমাত্র একটা ভোটার তালিকা তৈরি করবে, সেটুকুই তাদের কাজ। কিন্তু কার আধার কার্ড বৈধ, কার আধার কার্ড বৈধ না, কিংবা আধার কার্ড আদৌ ভারতের নাগরিকত্ব সেটার একটা প্রুফ কিনা, সেটা দেখার দায়িত্ব কিন্তু ভারতের নির্বাচন কমিশনের নয়। সেই একই মর্মে, একই ফরম্যাটে চিঠি লিখলেন চন্দ্রবাবু নাইডু, যিনি কিন্তু এনডিএ সরকারের অন্যতম একজন শরিক দল, এবং যিনি কিন্তু এই ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিলের সময়ও কিন্তু ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিলটাকে সমর্থন করেছিলেন। তিনি কিন্তু এনডিএ সরকারের শরিক দল হিসেবে ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিলটা আসার পরেও সেটাকে কিন্তু ভোটদান করিয়েছিলেন, অর্থাৎ তার যারা এমপি ছিল তারা কিন্তু পার্লামেন্টের মধ্যে এই ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিলের সমর্থনেই ভোটদানটা করেছিল। কিন্তু সেই চন্দ্রবাবু নাইডু এবার সরাসরি কিন্তু বলে দিলেন যে তারা এই যে ফরম্যাটটা সেটা কিন্তু মানবেন না, এবং এই যে সার্কুলারটা সেটা অন্ধ্রপ্রদেশে যেন কার্যকর না হয়। তার কারণ ইতিমধ্যে
মধ্যেই কিন্তু একদম ভারতের নির্বাচন কমিশনের তরফ থেকে প্রত্যেকটা রাজ্যেই, বিহারের পরবর্তীতে প্রত্যেকটা রাজ্যেই কিন্তু এই ফরম্যাটটা চলে গিয়েছে, সার্কুলার জারি হয়ে যাচ্ছে এবং সরাসরি সরকারি ক্ষেত্রগুলোতে কিন্তু একদম আগে ফরম্যাট পৌঁছে গিয়েছে যে এই এসআইআরটা কিন্তু প্রত্যেকটা রাজ্যে লাগু হবে। ঠিক যেমনভাবে আইএনডিআইএ জোটের অন্যতম মুখ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই বলেছিলেন যে বিহারে এই ফরম্যাটটা জারি করা কিংবা বিহারে এই সার্কুলারটা জারি করা সেটা শুধুমাত্র আপাতত একটা ঘটনা, কিন্তু প্রত্যেকটা রাজ্যকে, মূলত বিরোধী রাজ্যগুলোকে কিন্তু এইভাবে, মূলত বাংলাকে কিন্তু এইভাবে ভারতীয় জনতা পার্টি একটা বেকায়দায় ফেলতে চাইছে। বাংলায় যেহেতু পরের বছর ভোট রয়েছে, তামিলনাড়ুতে পরের বছর ভোট রয়েছে, কেরালায় পরের বছর ভোট রয়েছে, এই প্রত্যেকটা রাজ্যে এসআইআর জড়ো করার মাধ্যমে তারা কিন্তু নতুনভাবে একটা বিশাল একটা অংশের ভোটারকে বাদ দিয়ে দিতে চাইছে, যে ভোটারটা কিন্তু ভারতীয় জনতা পার্টিকে ভোট দেয় না। এমন অভিযোগ কিন্তু বারংবার আইএনডিআইএ জোটের বিভিন্ন মুখ এই অভিযোগ তুলেছেন এবং চন্দ্রবাবু নাইডুর অন্ধ্রপ্রদেশে প্রায় 27% কিন্তু রয়েছে মুসলিম ভোটার। সেই মুসলিম ভোটারটা কিন্তু অবশ্যই অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে চন্দ্রবাবু নাইডু বহুদিন ধরে রেখেছেন। সুতরাং এই সামগ্রিক ভোটার লিস্ট, তার ভিত্তিতে যেভাবে বিভিন্ন রকম জায়গায় আমরা দেখতে পেয়েছি যে বিহারে সীমান্তবর্তী এলাকাগুলোতে মূলত মুসলিমদের বাস কিংবা সংখ্যালঘুদের বাস, তাদেরকে বাদ দিয়ে দেওয়ার একটা প্রক্রিয়া কিংবা তাদেরকে বাদ দিয়ে দেওয়ার একটা চেষ্টা করছে একদম নির্বাচন কমিশন, সেরকম অভিযোগ উঠে আসছে, টাইমস অফ ইন্ডিয়া রিপোর্টে সেরকম বেরোচ্ছে। সেই সামগ্রিক ঘটনাটা দেখে কিন্তু চন্দ্রবাবু নাইডুর এই চিঠি, সেই চিঠির পরিপ্রেক্ষিতে ভারতের রাজনৈতিক মহল কিন্তু মনে করছে এই সামগ্রিক ঘটনায় চন্দ্রবাবু নাইডুর যে স্ট্যান্ড পয়েন্ট সেটা কিন্তু অত্যন্ত পরিষ্কার করে বলে দিচ্ছে এই মুহূর্তে এনডিএ সরকারের বিরোধিতায় যেতেও চন্দ্রবাবু নাইডু কিন্তু পিছপা হবেন না। তার যে সুরক্ষিত ভোটার, অর্থাৎ তার যে একদম পকেট ভোটারটা, সংখ্যালঘু ভোটারটা, সেটাকে সামলে রাখতে এই সামগ্রিক ঘটনা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মুহূর্তে। এবং চন্দ্রবাবু নাইডু যে 16 জন এমপি দিয়ে একদম মোদী সরকারকে সাপোর্ট করেন, এছাড়া জেডিইউ যেভাবে 12টা এমপি দিয়ে মোদী সরকারকে সাপোর্ট করে, সেই 28টা এমপি যদি এই মুহূর্তে একদম সরে যায় এনডিএ জোটের তরফ থেকে, তারা হয়তো আইএনডিআইএ জোটের দিকেও এলেন না, এনডিএ জোট ছেড়ে তারা হয়তো ইন্ডিপেন্ডেন্ট এমপি হিসেবে থাকলেন, কিন্তু তারা যদি একবার ঘোষণা করেন যে তারা এনডিএ জোটে আর থাকবেন না, তাহলে কিন্তু বেশ খানিকটা বেকায়দায় পড়বে মোদী সরকার। এবং এই মুহূর্তে সামগ্রিক ঘটনায় কিন্তু বেশ খানিকটা চাপেই রয়েছে মোদী সরকার। তার কারণ ইতিমধ্যে এই চিঠি যাওয়ার পরেই কিন্তু গণেশ কুমারের কাছে এই চিঠি চন্দ্রবাবু নাইডু পাঠানোর পরেই কিন্তু যে খবরটা উঠে আসছে সেটা কিন্তু একদম সরাসরি সর্বদলীয় একটা বৈঠক ডাকলেন নরেন্দ্র মোদী, অমিত শাহ, এবং সেটা কিন্তু 20শে জুলাই, যেখানে 21শে জুলাই শুরু হতে চলেছে বাদল অধিবেশন। এখন সেই যে বৈঠকটা হবে তাতে কি আলোচনা হবে এবং চন্দ্রবাবু নাইডু, নীতিশ কুমার এদেরকে কি বাড়তি সুবিধা দেওয়ার কথা ভাবছেন একদম মোদী এবং শাহ, যেহেতু বিহারে ভোট রয়েছে এবং বিহারে একটা এসআইআর জারি হয়েছে, সেটা নিয়ে বিভিন্ন ধরনের সমস্যা তৈরি হচ্ছে। বাড়তি কোনো সুবিধা না দিলে এই যে একটা ল্যাপস তৈরি হয়েছে সেটা যে কোনোভাবেই একটা পূরণ করা যাবে না, সেটা কিন্তু ভালোই বুঝতে পারছেন মোদী এবং শাহ। অন্যদিকে যে সিচুয়েশনটা তৈরি হয়েছে, ওড়িশায় একটি ছাত্রীর মৃত্যু হয়েছে, সেই ঘটনাতেও কিন্তু বেশ খানিকটা চাপেই রয়েছে, বেশ খানিকটা কর্নার্ড হয়েছে মোদী এবং অমিত শাহের ডবল ইঞ্জিন সরকার। সুতরাং বুঝতেই পারছেন এইভাবে চন্দ্রবাবু নাইডু একজন শরিক দলের, যিনি একটা পার্টি ছিলেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী, তিনি যেভাবে একদম সামগ্রিকভাবে কেন্দ্রীয় সরকারের দ্বারা পরিচালিত নির্বাচন কমিশনকে একটা চিঠি লিখে বসলেন, অফিসিয়াল লেটার, সেটার মাধ্যমে কিন্তু খানিকটা বিদ্রোহী ঘোষণা করলেন চন্দ্রবাবু নাইডু। আপনার সামগ্রিক বিষয়টা কি মনে করেন? চন্দ্রবাবু নাইডুর এই যে সামগ্রিক কাজ, সেটা কতটা এনডিএ জোটের মধ্যে চির ধরাবে? এবং অবশ্যই এই ঘটনার পরে কিন্তু এনডিএ সরকারকে কটাক্ষ করতে ছাড়েনি রাহুল গান্ধী থেকে শুরু করে কংগ্রেসের বিভিন্ন নেতা নেতৃত্বরা, এবং অবশ্যই তারা কিন্তু বলছেন যে কথা আমরা এসআইআরটা জারি হওয়ার পরের থেকেই বলছিলাম, সেটা এতদিনে চন্দ্রবাবু নাইডুরা বুঝতে পারছেন। সুতরাং চন্দ্রবাবু নাইডুদেরকে কোনোভাবে আইএনডিআইএ জোটের দিকে আহ্বান জানাচ্ছেন রাহুল গান্ধীরা। কি মনে করেন সামগ্রিক ঘটনা? অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। বিহারের অবস্থা যে বেশ খানিকটা খারাপ, এবং বিহারে কোথাও গিয়ে এই মুহূর্তে নীতিশ কুমারও যে ভাবছেন, ঠিক যেমনভাবে রামবিলাস পাসওয়ানের ছেলে আমরা দেখতে পেয়েছিলাম যে চিরাগ পাসওয়ান, তিনি কিন্তু বলে দিয়েছেন যে 243টা সিটেই তিনি প্রার্থী দেবেন তার দল থেকে। সেইভাবে নীতিশ কুমারও তেমন গুটি সাজাচ্ছেন কিনা আমরা কিন্তু এখনো জানি না, কিন্তু বেশ খানিকটা বেকায়দায় এই মুহূর্তে বিহার ভোট, এবং তার মধ্যেই কিন্তু একদম সরাসরি অন্ধ্রপ্রদেশ থেকে ঘোষণা করলেন চন্দ্রবাবু নাইডু যে তিনি কিন্তু সামগ্রিক ঘটনায় অসন্তুষ্ট। সমস্তটাই রাখলাম আপনাদের সামনে এই মুহূর্তে চন্দ্রবাবু নাইডুর এই যে চিঠি, তার উপর আপনারা কি মনে করছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। এবং 20শে জুলাই যে বৈঠক ডেকেছেন মোদী এবং শাহ, সেটা তার কতটা গুরুত্ব এবং তার কতটা প্রভাব পড়তে পারে 21শে জুলাইয়ের বাদল অধিবেশন যেখানে শুরু হচ্ছে সেটার উপর আপনারা কি মনে করেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। আলোচনা করুন সামগ্রিক বিষয়। অবশ্যই দেখতে থাকুন টক টু বাংলা। টক টু বাংলা প্রত্যেকটা ভিডিও লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।